আগামী 10 মার্চ নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রাথমিকভাবে 14টি উপজেলায় এই কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন বলেও জানান ডাক্তার জাহিদ। নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিষয় জাতীয় স্বার্থ বিবেচনা করে তা নিয়ে অগ্রসরের কথা জানিয়েছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে শেষে এসব কথা জানান তারা। ইউসুফ আলী রিপোর্ট। বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড ও নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে সিদ্ধান্ত নিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে যোগ দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীরা। বৈঠক শেষে সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারীদের স্বাবলম্বী করতে ঈদের আগেই 14 উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হবে। আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশের বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সাল এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2500 টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। এটার মাধ্যমে ইনশাআল্লাহ একটা সময়ে যে বাংলাদেশের যারা হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান, ওরা এটার সুবিধা পাবেন সেই পরিবার। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে এবং আগামী প্রজন্মের থেকে স্বাবলম্বী হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, দেশের স্বার্থ বিবেচনায় রেখে নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে, বাট এখনো আসলে এটা প্রথম দিনের মিটিং, আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুশন ড্র করা উচিত হবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। থ্যাংক ইউ। ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেয়া হবে। তথ্য সংগ্রহের কাজে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। সন্ধ্যায় ধানমন্ডিতে নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, কতিপয় মহল ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করছে। কার্ডের বিনিময়ে কেউ কেউ টাকা চাইছে বলে অভিযোগ এসেছে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে বিনামূল্যে কার্ড দেওয়া হবে। আগামী 4 বছরের মধ্যে দেশের প্রত্যেকটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। সেটি স্বচ্ছতার সঙ্গে করা হবে। বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। কার্ডের বিনিময়ে কেউ আর্থিক সুবিধা পেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন বা গণমাধ্যমকে জানানোর আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে। ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান, ওনাকে এটি দেওয়া হবে এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়ে তার দপ্তরে 6 সিটি কর্পোরেশনে প্রশাসকগণের যোগদান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কি না তার নির্ধারণ হবে জাতীয় সংসদে। আরও জানাচ্ছেন রাকিব হাসান।
সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬ সিটি কর্পোরেশনের প্রশাসকগণকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। দায়িত্ব গ্রহণ শেষে মশা নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত সহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন নবনিয়োগপ্রাপ্ত সিটি কর্পোরেশনের প্রশাসকগণ। যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা, ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। দ্রুত নাগরিকদের যে প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা। প্রত্যেক সিটি কর্পোরেশনের যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। জনগণের সাথে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনে ভালো কাজ করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। যে ধরনের চেয়ারে, এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন এবং সেই ভাবনা থেকেই মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকেই আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি, ইনশাআল্লাহ তারা ভালো করবেন আমরা মনে করি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে সংসদে। না, এটা তো আপনার সংসদে নির্ধারিত হবে যে দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না। ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। আর এখানে যেহেতু আপনার সরকারি কর্মকর্তার দায়িত্ব ছিলেন, আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে মির্জা ফখরুল গণমাধ্যমকে জানান, তিস্তা সহ বিভিন্ন প্রকল্পে চীনের আগ্রহ আছে, তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। চীনা প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময়সূচি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান মন্ত্রী। চায়না তো আপনার আমাদের একটা বড় পার্টনার, সেক্ষেত্রে তাদের আগ্রহ আছে, আমরাও এগুলো নিয়ে চিন্তা করছি যে আসলাম আমরা তো শুধু, এখন আমরা বিভিন্ন প্রকল্প কিভাবে তাদের কোঅপারেশন আমরা পেতে পারি সেই বিষয়গুলো আমরা দেখি। চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটু আগে বললাম আপনাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক এবং এটা যে সরকারই আসুক এই তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সরকারের সঙ্গে সম্পর্ক। স্যার, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানোর বিষয়ে একটা কথা শুনছিলাম, সেই বিষয়ে না হয়েছে কথা, এটা খুব শিগগিরই এটাকে ম্যাটেরিয়ালাইজ করা হবে, সেই প্রস্তুতি না তারাও নিচ্ছেন, আমরা নেব। 5 আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে অনেক সুবিধাবাদী মামলা করে হাজার হাজার আসামি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, প্রতিহিংসামূলক যেসব মামলা হয়েছে সে ব্যাপারে তদন্ত করে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব রাজনৈতিক মামলা করা হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। বিগত 17 বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। মানুষের উপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেয়া একদলীয় শাসনে বিএনপি বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বেলা 11:30টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার 5টি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। বিএনপি বহুদলীয় ও পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান।
বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। খুব শীঘ্রই রাজধানী জুড়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সকলের সহযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে চান তিনি। সচিবালয়ে ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় নির্ধারণে বিভিন্ন মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মশা নিধন করা, প্রতিষেধক কী কাজ করা যায় এগুলির সিদ্ধান্ত নেওয়া, সকল কর্নার থেকে আমরা একটা টিম ওয়াইজ এটাকে আমরা ফাইট করতে চাই, যাতে করে ডেঙ্গুর প্রভাব এবং অবাধ বিস্তার বন্ধ করা যায়, পাবলিক হেলথ যেন ঠিক রাখা যায়, জনকল্যাণে শহরগুলিতে আমরা সেই ব্যবস্থা নিতে যাচ্ছি। দায়িত্ব পালনকালে প্রসিকিউশন টিমের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মদিবসের প্রথম দিনে তিনি আরও বলেন, জুলাই আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে। এসএম আরিফের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৪টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়সহ ৩টি মামলার রায় ঘোষণা করা হয়। সদ্য বিদায়ী তাজুল ইসলামের পদে দায়িত্ব পাওয়া নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রথম কার্যদিবসে মঙ্গলবার প্রসিকিউটরদের সঙ্গে এসব মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। আমরা একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক, এটা আমরা চাই, এবং এই ট্রাইব্যুনালের গতিশীলতা বৃদ্ধি হোক। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। বিচারাধীন মামলার তদন্তে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আমি বিশ্বাস করি হয়েছে সবকিছুই। এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয়, তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন আমিনুল ইসলাম। আপনারা যেসব অভিযোগ নিয়ে আসতেছেন সেটাও আমাকে তদন্ত করে দেখতে হবে। আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ট্রাইব্যুনালে জামিন পাওয়া একমাত্র আসামি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের শুনানি ২ মার্চ নির্ধারণ করা হয়েছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জানা যায়, মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিজিআই হিসেবে পদোন্নতি পান। আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। সে বছর তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ১০ উপদেষ্টার মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর পুনর্বণ্টন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ দায়িত্ব বণ্টন করেছেন। এই ১০ জন উপদেষ্টার মধ্যে ৫ জন মন্ত্রীর পদমর্যাদা ও ৫ জন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের
উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাহিদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেরপুর ৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই ২ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে শেরপুর ৩ আসনে কোনো গণভোট অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬ থেকে ১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং গণভোট ভোট গ্রহণ ৯ এপ্রিল। গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেরপুর ৩ আসনের প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। এই ২ আসনেই এবার পোস্টাল ব্যালট এবং বিশেষ কারিগরি সুবিধা বজায় থাকবে। মশা নিয়ন্ত্রণের চেষ্টা সিটি কর্পোরেশন করবে, কিন্তু তার জন্য জনগণকে সহযোগিতা করতে হবে। সিটি কর্পোরেশন এবং জনগণ উভয় মিলেই এই সমস্যার সমাধান সম্ভব। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ার উচ্ছেসে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রশাসনকে গতিশীল করার তাদের জন্য নতুন চ্যালেঞ্জ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিভিন্ন কর্পোরেশনগুলো কাজ করে নাই, সেই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। আমরা আজকে আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। যারা ওয়ার্ক অর্ডারের পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনই সমাপ্ত ঘটাতে পারিনি, শেষ করতে পারিনি। এই বিষয়গুলো আমরা অফিস যেহেতু করিনি, আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাওয়ার পরে কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা করে তুলব। ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের নেতিবাচক ধারণা পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তেজগাঁও ভূমি ভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মিজানুর রহমান বলেন, সেবা খাতে ঘুষ দুর্নীতি বন্ধ করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অতীতে এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা দেশে বিদেশে ভূমি মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। তিনি বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ে থাকবে জিরো টলারেন্স। বলেন, কল সেন্টারের মাধ্যমে জনগণকে ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে দক্ষ ব্যক্তিদেরকে আগামী দিনে সামনে আনা এবং সততার সঙ্গে যে দুর্নামগুলি আছে তার থেকে আমরা যেন আগামী দিনে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারি, এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। এই মন্ত্রণালয়ের বিষয়ে একটা দুর্নীতির বিষয় সকলেই জানেন, সেটা আপনারাই বলেন। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে অনারেবল প্রাইম মিনিস্টারের নির্দেশে জিরো টলারেন্স। চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় 9 দগ্ধদের মধ্যে প্রাণ গেছেন 3 জন। সকালে সার্বিক পরিস্থিতি দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সকাল 10টার দিকে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছালে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন দগ্ধদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল বলেন, দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। আর এছাড়া ত্রাণমন্ত্রী বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা কমানোর বিষয়ে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। সকাল 6টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি জানান, সকাল 6টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশু সহ একই পরিবারের 4 জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের 2%, জিল হকের শরীরের 54%, উম্মে হুমায়রা শরীরের 65% ও শিশু হুররামের শরীরে 6% দগ্ধ হয়েছে। এদের মধ্যে জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফ্যাশন সচেতন সকলেই ছুটছেন দর্জির দোকানগুলোতে। বিশেষ করে হাল ফ্যাশনের নানান পোশাকের নকশা নিয়ে নারীরা ছুটছেন দর্জি বাড়িতে। গ্রাহকদের পছন্দসই ডিজাইন আর নানা রঙের লেস দিয়ে ঈদের পোশাকটি তৈরি করতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন সেলাই ঘরের দর্জিরা। বিস্তারিত দেখেন সাদিয়া হক মোমের রিপোর্টে। বেলা বাড়ার সাথে সাথে ঘনিয়ে আসছে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে ভিড় বাড়ছে দর্জির দোকানগুলোতে। রাজধানী নিউ মার্কেট, চাঁদনী চক এলাকার দর্জির দোকানে দিন রাত চলছে সেলাই মেশিন। অনেক দোকানে 15 রমজান থেকেই বন্ধ হবে নতুন অর্ডার নেয়া। ঈদ উপলক্ষে গ্রাহকদের কাঙ্ক্ষিত ঈদ পোশাকটি যেন সময় মতো দিতে পারেন, তাই দর্জি বাড়ির কারিগররা কাজ করছেন দিন রাত। কাপড় ভেদে নারীদের ড্রেসের মজুরি গুনতে হচ্ছে 600 থেকে 2500 টাকা পর্যন্ত। ঈদের জন্য আমরা কোনো এক্সট্রা কোনো মজুরি নিচ্ছি না, কারণ আমাদের এখানে যারা কাপড় বানায় তখন সবসময় কাপড় বানায়। আমাদের এখানে কন্টিনিউ কাস্টমার যারা আছে তারাই আমাদের এখানে আসে, কিন্তু আমরা ঈদের জন্য কোনো মজুরি বেশি নিচ্ছি না। আমাদের চাপ ইনশাল্লাহ এবার ভালো আছে। কয়েকদিন পরও তার অর্ডার নেওয়া হবে না, ধরেন বিশ্বদা ফোন হাজির গেলে নেওয়া হবে। সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত করি এখন। আবার সামনে 15 রোজার পরের থেকে আবার নাইট হবে 3টা পর্যন্ত কাজের অনুযায়ী। শখের ঈদের পোশাকটি আরো সুন্দর করতে তরুণীরা ঝুঁকছেন ম্যাচিং করা লেইসের দোকানে। দেশীয় কালেকশনের সাথে বিভিন্ন কারুকাজ করা নানা রঙের লেইসের সম্পর্ক যেন বাঙালিয়ানার এক ঐতিহ্য। ঈদের নিজের ড্রেসটা ডিজাইন করার জন্য লেস কিনতে এসেছি। এবার ড্রেস থিম হচ্ছে গোল্ডেনের মধ্যে, লেস ওই তো শেড করে আর কি গোল্ডেনের মধ্যেই নিচ্ছি। আমাদের তো আসলে স্টিচের সাথে লেসের সম্পর্ক, তো মোটামুটি বেচা বিক্রি চলছে। আশা করি আরও 2-1 দিনের মধ্যে আরেকটু কিছুটা বাড়বে। আর এবারে বেশ কিছু নতুন লেস এখন পাকিস্তানি প্রোডাক্টগুলো এসেছে, যেগুলো এখন বেশি চলতেছে। আর আমাদের দেশি প্রোডাক্ট আসলে লেসে খুব কম, ইন্ডিয়ান এবং পাকিস্তানি প্রোডাক্টই বেশি চলছে। শুক্রবার শনিবার ছুটির দিনে একটু ভিড় থাকে, মানুষ বেশি থাকে। এবার ঈদে ইন্ডিয়ান কাপড় কম আমদানি হওয়াতে পাকিস্তানি অর্গানজা, চায়না কারচুপি ড্রেস এবং বাংলা কালেকশনগুলোই বেশি চলছে বলে জানিয়েছেন দর্জিরা। পাকিস্তানি ড্রেসের খুব কম, এবার ওই প্যাসেজ যেগুলো আছে ওগুলো একটু কম, এগুলোই বেশি কালেকশন চলতেছে। ঈদের আমেজ শুরু হয়ে যায় রমজানের প্রথম দিন থেকেই, তবে দর্জিরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন শবে বরাত থেকে শুরু হয়ে যায় ঈদের আমেজ তরুণীদের মাঝে। সেদিন থেকে শুরু হয়ে যায় ঈদের পোশাকের অর্ডার দেওয়ার ধুম, যা চলতে থাকে রমজানের 15 রোজা পর্যন্ত। কারণ নিজের ঈদের শখের ড্রেসটি সাজাতে বিভিন্ন লেস দিয়ে বিভিন্ন ডিজাইনে নারীরা পছন্দ করেন আগেভাগেই নিজের ঈদের পোশাকটি তৈরির কাজটি করে নিতে, যার জন্য দ্বারস্থ হন টেলারিং অর্থাৎ দর্জিদের কাছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন AFA এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে আসন্ন 2026 ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করল প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীগণ আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। সোমবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক সাভিহা জারিন অর্ণা। প্রধান অতিথির বক্তব্যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস শেষা ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা 50টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন।